নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার? হে বিধাতা, নত করি মাথা পথপ্রান্তে কেন রব চাহি? ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে। সত্যি তো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময় দাঁড়িয়ে নারীদের জন্য যে আরতি জানিয়েছিলেন, আজকেও কিন্তু সমাজে সেই দুর্বিষহ ঘটনা অহরহ ঘটে চলেছে। বর্তমানে আমরা ভীষণ একটি কঠিন সমস্যার মধ্য থেকে যাচ্ছি। জানি না আদৌ এই সমস্যার সমাধান হবে কিনা। যদিও আমরা মানুষ, তো আমরা আশাবাদী মানুষ, আমরা চাই সামাজিক সুস্থতা ফিরে আসুক এবং আজকে আমাদের এই রোদের আলোতে আমরা চাই আলোকিত হতে। নমস্কার, ফ্রেন্ডস টিভি নিবেদিত রোদের আলোতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে আমি আছি নিবেদিতা, আপনাদের সঙ্গে কথায়, কবিতায়, গল্পে, আড্ডায়। এবং আমাদের সঙ্গে আছেন তিনজন নারী শিল্পী, নারী শক্তি বলতে পারি। আসলে এই যে বর্তমান সময়ে এমন একটি দুর্বিষহ ঘটনা ঘটে চলেছে, যেখানে আমরা কোনো রকমের ইতিবাচক বার্তা দেখতে পাচ্ছি না, সেই সময় দাঁড়িয়েও আমরা কিন্তু থেমে থাকবো না, নারীদের নিয়ে এগিয়ে চলবো এবং আমাদের প্রতিবাদ কণ্ঠে কলমে চলতে থাকবে। আসুন তাদের সঙ্গে একটুখানি আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন মধুছন্দাদি, মধুছন্দা পাল। নমস্কার, আমি মধুছন্দা পাল, আমি আসছি হাওড়া থেকে। আমি সবাইকে আজকে একটি কবিগুরুর কবিতা শোনাতে চাইছি, কবিগুরুকে নিয়ে লেখা কবিতা। আচ্ছা দিদি, আমরা একটুখানি বাকিদের সঙ্গে আলাপ করে নেব। নিশ্চয়ই নিশ্চয়ই। আমার সঙ্গে আছেন কৃষ্ণাদি। কৃষ্ণা মুখার্জি। কৃষ্ণাদি, কেমন লাগছে এখানে এসে? ভীষণ ভালো লাগছে এখানে এসে। কোথা থেকে আসছেন দিদি? আমি হাওড়া কদমতলা থেকে এসেছি এবং আমাদের যে একটা অনলাইনে স্বপ্নপূরণ সাহিত্য পত্রিকা গ্রুপ আছে, সেই পত্রিকা থেকে, সেখান থেকে আমরা এসেছি। আর আমার সঙ্গে আছে মিষ্টি বন্ধু রূপসা এস। রূপসা, কোথা থেকে আসছো? ভাইনা। বাহ। আচ্ছা দিদি, এই যে এমন একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি মনে হচ্ছে? আমরা তো সবাই চাইছি প্রতিকার আসুক, আমরা নারীরা যেন সুস্থভাবে রাস্তায় বেরোতে পারি, সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, যাতে আমাদের ছেলেমেয়েরাও এই সুরক্ষা পায়। সবাই চাইছি প্রতিবাদ চলুক, প্রতিবাদের একটা বিচার আমরা চাই। কি কবিতা শুনবো আজকে? আজকে কবিগুরু যখন চলে গেছিলেন, তখন যতীন্দ্রনাথ সেনগুপ্ত কবিকে স্মরণে যে কবিতাটি লিখেছিলেন, সেটাই আমার নিবেদনে। কবিতার নাম 22শে শ্রাবণ, যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা। মেঘ চাপা পূর্ণিমা আর সারি সারি মুখ ঢাকার উদ্যমান আলোয় শহরের নিষ্প্রদীপ রাত শ্রাবণ সমাচ্ছন্ন। আলো নিভল, রাত কাটল, পূর্ণিমা ছাড়ল, কিন্তু প্রভাতের কপালে আজ আর সূর্য উঠল না। এমনও দিনে, এমনও শ্রাবণ ঘন গহন মোহে, কাননভূমি যখন কুজনহীন, সকলের ঘরে যখন দুয়ার দেয়া, একলা পথিক গোপন তার চরণ ফেলে নিশার মতো নীরবে পথ চলে। শহরে তা অশোভন, শহরে তা অসম্ভব। পথিকের বাঁধা পথ আরও বেঁধে দেওয়া হয়েছে। কলুটোলা স্ট্রিট, কলেজ স্ট্রিট, কর্নওয়ালি স্ট্রিট পার হয়ে পথিক যাবে। তারই একটা মোড়ে সহস্র নিরুপায়ের ভিড়ে দাঁড়িয়ে ভিজছি। দূর হতে কানে আসছে বিপুল পরাজয়ের তুমুল জয়ধ্বনি। সহসা দেখা গেল মরণের কুসুম কেতন জয়রথ। মনে হলো কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। জয়ধ্বনির মধ্যে জোড়া জোড়া জোয়ান আজ মৃত্যু মদে মাতাল হয়ে টানছে সেই যান। টলছে যত তাদের পা, দুলছে তত রথের বিজয় কেতু। হায় রে
যেন লটপট করে বাকছাল, যেন বৃষ রহি রহি গরজে। বাধা পথে অগণ্য নগণ্যের জনতা, তারই বুক দ্বিধা করে সিধা চলেছে মৃত্যু সন্দন তার কলুটোলা স্ট্রিট, কলেজ স্ট্রিট, কর্নওয়ালি স্ট্রিট পার হয়ে। সেই জয়যাত্রা পথের বাঁকে পলকের জন্যে তুমি কাছে এলে বন্ধু, পলকের তরে চোখে পড়ল তোমার মুখ। মরণের অভিনন্দনে সে মুখ কি অপরূপ হয়েছে বন্ধু। মানুষের সকল পৌরুষ প্রয়াস বুকের পাটায় ঘষে ঘষে উঠেছে যে রক্ত ব্যর্থতার চন্দন, তাতেই হলো তোমার ললাট অভিলিপ্ত। তাদের সকল প্রার্থনাকে পরিহাস করে ফুটে উঠেছে যে ফুল, তাতেই রচিত হলো তোমার মাল্য। করজোরে নত শিরে প্রণাম করে বললাম, বিদায় বন্ধু বিদায়। মরণের হাতের লীলা কমল তুমি, চলেছ আজ জনস্রোতের তরঙ্গে তরঙ্গে, সদ্য ছেঁড়া সহস্র দলপদ্মের মতো শোকের বাঁক দরিয়ায়, অগণিত নগণনীয়ের নাগালের বাইরে। পরম অভিমানে তারা ছুঁড়ে ছুঁড়ে ফেলছে তাদের নিষ্ফলা ফুল। আমি ফুল নিইনি বন্ধু, আমার পথে ফুলের দোকান পড়ে না। আমি শুধু বলতে এসেছিলাম, হৃদয় বন্ধু শোনো গো বন্ধু মোর। কিন্তু তুমি তখন আমার কথার বাইরে চলে গেছো, তাই শুধু চোখের জল মুছে চোরের মতো চুপি চুপি ঘরে ফিরছি। ফেরার পথে পরাজয়ের জয়োল্লাস মৃদু হতে হতে আর শোনা যাচ্ছে না, শুধু তার প্রতিধ্বনি উঠছে অন্তরে, আজি পিঞ্জরের ভুলাবারে কিছু নাহি রে। তার সাথে সাথে রিক্সাওয়ালার ঠুনঠুনিতে সান্ত্বনা বাজছে, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। অপূর্ব লাগলো। আর সেই সঙ্গে সত্যি একটা আবেশ মনের মধ্যে রয়ে গেল। আসলে তিনি কি সত্যিই চলে গেছেন? তিনি তো অন্তরে বিরাজমান, আদি অনন্ত সমস্ত কিছু জুড়েই তিনি রবীন্দ্রনাথ। এবার একটু কৃষ্ণাদির কাছে যাব। কৃষ্ণাদি, কি শুনবো আপনার থেকে? আমি কবিগুরুর একটা কবিতা বোঝাপড়া বলবো। বাহ, ভীষণ মিষ্টি একটি কবিতা এবং জীবনের কথা, আমাদের জীবনের কথা, তাই বলবো। বোঝাপড়া, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ছাড়ে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতি, সবার তরে নহে সবাই। তোমায় কত ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভাগে কতক পড়বে, পরের ভাগে থাকবে বাকি। মানধাত্তারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আত্মরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। সংখ্যা যেতায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরই তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে।
তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে অমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে জীবনখানা করো যদি বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আঁধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। সত্যি জীবনে যা কিছুই আসুক সত্যকে গ্রহণ করে এগিয়ে যেতেই হবে, কারণ জীবনটা তো এইটুকু, আজ আছি কাল নেই। তাই সত্যকে মাথায় নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, এটাই আমাদের জীবনের মূল মন্ত্র হওয়া উচিত। এবারে রূপসা অনেকক্ষণ ধরে বসে আছে, মিটি মিটি করে তাকিয়ে আছে। রূপসা, কেমন লাগছে তোমার এখানে এসে? ভালো লাগছে। তুমি কি বলতে চাও তোমার দর্শকদের উদ্দেশ্যে? আমার এখানে এসে খুব ভালো লাগছে, আর এই চ্যানেলটাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ব্যাস এইটুকু? কি কবিতা শোনাবে বলো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হয়েছে মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদিপুরে চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষের দল। মনে কর না উঠল সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? বাহ, ভীষণ মিষ্টি একটি কবিতা, নতুন করে কিছু বলার নেই। ছোটবেলার এই পাঠ্যক্রমে আমরা এই কবিতাটি পড়েছি, তাই তো মধুচন্দ্রা দি? ভীষণ মজার কবিতা, খুব প্রিয় কবিতা ছিল এবং আমাদের। কতটা জীবন বোধ এটার মধ্যেও কিন্তু কবি এঁকে দিয়েছেন। ভীষণ ভালো লাগলো। আবার যাব মধুচন্দ্রা দির কাছে। মধুচন্দ্রা দি, এবার একটু ভিন্ন কিছু শুনবো। আমি এবার এরকম শিক্ষার একটা কবিতা শোনাচ্ছি। কবিতার নাম বিদ্যাং দেহি, লিখেছেন কবি সুজান মিঠি। সুজান মিঠি দি এখন ভীষণই ভালো লিখছেন। একেবারেই সুজান মিঠি দির কথা না বললেই নয়। ভীষণ ভালো ভালো লেখা কিন্তু আমাদের যারা পাঠক আমাদের পাচ্ছি আমরা, এবং প্রত্যেকটা লেখার মধ্যে কি দুর্দান্ত একটা মোটিভেশন কাজ করছে, প্রচন্ড রকমের। আমারও ভীষণ পছন্দের একজন কবি, তো শুনিনি সুজান মিঠির কবিতা বিদ্যাং দেহি। বাবা বলেছিলেন, ঈশ্বরের কাছে কেবল বিদ্যা চেনিস,
আমি দু চোখ বন্ধ করে দু হাত পেতে চেয়েছি, বিদ্যাং দেহি। বিয়ে রাতে আমার স্বামী আমার চোখ বন্ধ রেখে বলেছিলেন, তোমার মুখে জ্যোতি ফুটে ওঠে, শিক্ষার জ্যোতি, চেতনার আলো। তুমি আমাকে দেখো না, আমি তোমাকে দেখি যুগের পরে যুগ। বছর কয়েক পরে আমায় আদর করার ছলে গঙ্গার পার থেকে ধাক্কা মেরে ফেলে দেয় আমার স্বামী তার দ্বিতীয় রূপজ্যোতির তাড়নায়। আমি সাঁতরে সাঁতরে টেনে হিচড়ে শরীরটাকে এনে ফেলেছিলাম অনেক দূরে। জ্ঞান ফিরতেই কানে এলো আশ্রমের মাতাজির কণ্ঠস্বর। বললেন, এই তো বিপ্লব। আমি উঠে দাঁড়ালাম, সারা শরীরে কাদা তখনও। দেবী মূর্তির সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বললাম, মাগো বিদ্যাং দেহি, বিদ্যাং দেহি। আশ্রমে মাঠে ঘাস কাটলাম, সন্ধ্যায় আরতি করলাম, আশ্রমিক শিশুদের খাতায় মাথায় বুকে ঢেলে দিলাম আমার অর্চিত বিদ্যা। মনে মনে বললাম, বিদ্যায় মুক্তি কই, শ্বাসে সুখ কই। অপেক্ষায় অপেক্ষায় আরো বছর পাঁচেক। প্রশ্নটা রইল গোছানো। আশ্রমের মাতাজি গত হয়েছেন, আমি দাঁড়ে দাঁড়ে ছুটে গেছি, কুড়িয়ে তুলে এনেছি ফেলে যাওয়া কচি নরম প্রাণ। তাদের হৃদয়ে বাতাস দিয়েছি, ঘর দিয়েছি। সংবাদপত্রে আমার কথা, ছবি জলজল করেছে রোজ। আমার স্বামী তার রূপ জ্যোতি হারিয়ে ফিরে এসেছে হঠাৎ এক অপরাহ্নে। আমার কাছে কেঁদে পড়েছে। আমার শিশুরা চিৎকার করে রুখে দাঁড়িয়েছে, খবরদার আমাদের মাতাজিকে স্পর্শ করার স্পর্ধা দেখাবেন না। আমার শ্বাসে সুখ, চিবুকে হাসি। আমার স্বামী যাবার আগে বলে গেছে, তোমার চারপাশে এত আলো, এত আলো, আমার চোখ ধাঁধিয়ে গেল। ক্ষমা করতে না পারো, অভিশাপ দিও না। আমি সিক্ত পোশাকে দেবী মূর্তির সামনে দাঁড়ালাম, বললাম, মাগো মাগো বিদ্যাং দেহি, বিদ্যাং দেহি, বিদ্যাং দেহি। আমার বুকের আগুন স্তিমিত হতে হতে উত্তর দিল, বিদ্যাতেই তো মুক্তি, বিদ্যাতেই তো মুক্তি, বিদ্যাতেই মুক্তি। অপূর্ব, অপূর্ব লাগলো দিদি। আমি আগেও বললাম যে নারী শক্তির কথা। নারী শক্তি যে সত্যি কতটা স্বয়ংক্রিয় এবং কতটা সর্বশক্তিমান, সেটা নতুন করে আর কিছু বলবার নেই, সবাই জানে বোধহয়। কারণ তারা মরতেও পারে, আবার বাঁচতেও পারে, আবার বাঁচাতেও পারে, আবার লড়াইও করতে পারে। তারা পৃথিবীর জন্য বাঁচে এবং আবার পৃথিবীকে নতুন শ্বাস দেয়। তার জন্যই তো তারা মা। আবার তারা বিদ্যাং দেহি। নতুন করে যেন আমরা নারীকে বারবার চিনি, তাই তো আমরা নারী। আবার কৃষ্ণদির কাছে যাব। কৃষ্ণদি, কি শোনাবেন? আমি এখন যা চলছে এই সময়ের একটা কবিতা বলবো। কবি আর্যতীর্থের বিকর্ণ। যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন, দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে পাঁচজন। দুর্যোধনের নগ্ন উরু, ইঙ্গিতে তার ধর্ষকাম, হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধ রাজা সিংহাসনে আত্মচেঁচান বৌমাতার, নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হাহা, রাজার দলের লোক তো সে, সত্যবিহীন সমর্থনে তাবৎ আরাম সুখ বসে। ভীষ্ম, দ্রোণ, কৃপ, নীরব, সরকারি লোক হাজার হোক, রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। খল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়,
ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরুদ্ধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউ কেটা লোক, 100 ভাইয়ের একজনা। তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না। যৌতুকগৃহে কারেন্নিরা অন্তত তা নেই লেখা। ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যেতেই কাটছে নারীর আব্রুকেও, স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধে। মহাবলী পাণ্ডবেরে তখন গলায় সে সুর নেই। রাজাও যখন নীরব থেকে ছাই দিয়ে যায় ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের শর্ষণে। আমরা যারা কিচ্ছুটি নই, একটি মোটে ভোট কেবল, অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল। পোষ্যভাবে যাবনা চেবাই অন্ধ এবং নিকর্ণ। প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। মরার আগে হতেই হবে রাজার সভার বিকর্ণ। আমাদেরকে বিকর্ণ হতেই হবে, এই মেরুদণ্ড সোজা রাখতেই হবে। কারণ আমরা প্রত্যেকটা মানুষ, শুধু নারী নয় পুরুষও, প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু কোনো না কোনোভাবে ধর্ষণের শিকার। কোনো বা কোনোভাবে আমরা তো শিকার হচ্ছি অহরহ, তাই তো? প্রতিনিয়ত। এবার যাব মিষ্টি মেয়ের কাছে, তুমি কি শোনাবে? কবি বিমলচন্দ্র ঘোষের লেখা কবিতা নীল সাগরের পাখি। বাহ। নীল পাখিটা রোজ ভোরবেলা এসে ডাকতো, তার নামটা ঠিক মনে নেই। রোজ ডাকতো, সোনা ঠোঁটে তার রাঙা সূর্যের ছোঁয়া লাগতো। নিম গাছটায় রোজ ভোর হলে সেই ডাকতো, কি যে অদ্ভুত ভালো লাগতো। আহা, কবিতার মতো নাম তার ঠিক মনে নেই। কাঁচা সোনা রং করে ফুটতো চাপা বনে সেই ভোরে ব্যঙ্গমা এসে ডাকতো। ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকতো। নীল মখমলে রাঙা টিপ আঁকা তার শাখাতে, সেই ঝলমলে রাঙা আলোকে তার ছায়া কাঁপা নীল পালকে যেন মখমলে নীল সাগরের মায়া কাঁপতো। নীল পাখিটা নয় পাড়াগার, নয় শহরের, নয় আকাশের, নয় মরুভূর, নয় পাহাড়ের, নয় এদেশের, নয় বিদেশের। তার ঠিকানাও কেউ জানে না, কারো পিছু ডাক শুনে পাখিটাও পোষ মানে না। শুধু ভোরবেলা হলে ডাকতো, ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকতো। নিম গাছটার গান গেয়ে গেয়ে কি যে পেত সে, সব পেয়ে ছিঁড়ে দেশে সন্ধ্যায় ফিরে যেত সে। সেই পাখিটার গান শুনতে খোকা খুকুরাও ভালোবাসতো। নীল সাগরের ঢেউ গুনতে, রাঙা স্বপ্নের জাল বুনতে, মায়া রাত্রি নীল নিঝুম ঘুম আসতো। পাখি ডাকতো, পাখি ডাকতো, পাখি ডাকতো। এতক্ষণ আমরা ভীষণই সুন্দর সুন্দর কবিতা শুনলাম, ভিন্ন ভিন্ন আঙ্গিকের কবিতা, শিক্ষামূলক কবিতা, এবং বর্তমান সময়ের ওপরে দাঁড়িয়ে আমরা যে অবস্থার শিকার তার উপর কৃষ্ণাদি ভীষণ সুন্দর একটি কবিতা শোনালেন। কিন্তু যাবার সময় মন তো চায় ভালো কিছু শুনে যেতে, তাই তো? যার শেষ ভালো তার সব ভালো। তাই রূপসা মিষ্টি মেয়ে মিষ্টি করে একটি মিষ্টি কবিতা শোনালো। আমার তো ভীষণ ভালো লাগলো, সেই সঙ্গে দর্শক বন্ধুরা আপনাদেরও নিশ্চয়ই ভীষণ ভালো লেগেছে। এবং যেতে যেতে বলবো, পাশে থাকবেন কিন্তু, কোথাও যাবেন না। ফিরে আসবো পরবর্তী এপিসোডে। আপনারা ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন রোদের আলোয় এবং দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি। ধন্যবাদ।